আসসালামু আলাইকুম। ক্রেনিয়াম নার্সিং এডমিশনের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের ভাষা যে পাঠটা রয়েছে এটা নিয়ে আলোচনা করব। ভাষা মূলত কি? ভাষা মূলত হচ্ছে আমাদের মনের ভাব প্রকাশের মাধ্যম। তো ভাষা পৃথিবীতে ভাষার সংখ্যা কত? পৃথিবীতে ৩৫০০ এর অধিক। পৃথিবীতে কত? ৩৫০০ এর অধিক ভাষা রয়েছে। তো এই যে ৩৫০০ এর অধিক ভাষা রয়েছে এর মধ্যেও বাংলা ভাষা রয়েছে। বাংলা ভাষার অবস্থান হচ্ছে জনসংখ্যার ভিত্তিতে এই যে ৩৫০০ এর ভাষা রয়েছে এটা পঞ্চম। অর্থাৎ আমি যদি একটু লিখে ফেলি যে ভাষা পৃথিবীতে ভাষার সংখ্যা হচ্ছে ৩৫০০ এর অধিক। তার মধ্যেও বাংলা ভাষার অবস্থান কত? পঞ্চম। অর্থাৎ এই যে ভাষার যেমন সংখ্যা আছে ঠিক অনুরূপ ভাষা কি আছে, একটা নিজস্ব উপভাষা আছে। যে উপভাষা জিনিসটা কি? উপভাষা জিনিসটা হচ্ছে আঞ্চলিক ভাষা, অর্থাৎ প্রতিটি ভাষার যে অঞ্চল ভেদে যে পার্থক্যটা এটা হচ্ছে ভাষার উপভাষা। এছাড়া ভাষার পরিবর্তনশীল। ভাষা মূলত পরিবর্তন হয় তিনটি বিষয়ের উপর। কি কি? স্থান, কাল, পরিবেশ ভেদে। আমি যদি একটু লিখি যে কি ভাষা পরিবর্তন হয় স্থান, কাল ও পরিবেশ ভেদে। এছাড়া ভাষার মূল একক কি? ভাষার মূল একক হচ্ছে ধ্বনি। ভাষার মূল এককটা কি? মূল একক হচ্ছে ধ্বনি। ভাষার যেমন মূল একক ধ্বনি, অর্থাৎ অনেকগুলো ধ্বনির সমন্বয়ে কি তৈরি হয়? অনেকগুলো ধ্বনির সমন্বয়ে তৈরি হয় হলো ভাষা। ঠিক অনুরূপ একটি বাক্যের একক জিনিসটা কি? বাক্যের একক জিনিসটা হচ্ছে শব্দ। আমি যদি একটু লিখি বাক্যের একক কি? বাক্যের একক হচ্ছে শব্দ। ঠিক অনুরূপ একটা শব্দ, অর্থাৎ একটা শব্দ তৈরি হতে গেলে অনেকগুলো বর্ণের সমন্বয়ে তৈরি হতে হয়। সুতরাং অনেকগুলো বর্ণের সমন্বয়ে যেহেতু শব্দ তৈরি হয়, শব্দের একক কি? শব্দের একক হচ্ছে বর্ণ। তো এই যে বাংলা ভাষা আমাদের যে বাংলা ভাষা আছে, এই বাংলা ভাষার মূলত কিছু বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? এটার উৎপত্তি আমরা যদি বলি যে উৎপত্তিটা কোথায়, অথবা আমাদের এটা আসছে কই থেকে, এটা মূলত আসছে আমাদের যে উৎসটা সেটা হচ্ছে প্রাকৃত। অর্থাৎ আমি যদি একটু লিখি যে বাংলা ভাষার উৎস কি, এখানে যদি আমি যদি একটু লেখার চেষ্টা করি যে বাংলা ভাষার উৎস হচ্ছে প্রাকৃত। প্রাকৃত যে অংশটা আছে, অর্থাৎ ভাষার যে দুইটা অংশ, প্রাকৃত আর সংস্কৃত, বাংলা ভাষার যে দুইটা অংশ প্রাকৃত এবং সংস্কৃত, তার মধ্যে প্রাকৃত অংশটা থেকে মূলত আমাদের বাংলা ভাষাটা চলে আসে। এবং এছাড়া আমাদের যে আদি পুরুষ বা আমাদের যে প্রাচীন যে লোক, অর্থাৎ বাংলা ভাষাভাষীর লোকজন ছিল, তারা মূলত ছিল অস্ট্রিক। অর্থাৎ অস্ট্রিক যে বাংলা ভাষাভাষীর লোকজন ছিল তারা মূলত আমাদের এই বাংলা ভাষার উৎপত্তি ঘটায়। আমি যদি একটু লিখি যে বাংলা আদি অধিবাসী অধিবাসী তারা ছিল কি? অস্ট্রিক। অর্থাৎ অস্ট্রিক যে আদি অধিবাসী লোকজন ছিল তাদের কাছ থেকে মূলত আমাদের এই প্রাকৃত বাংলা ভাষাটা এসে থাকে। তো এই বাংলা ভাষা মূলত আমাদের যে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে শিখতে, আমরা যে 21শে ফেব্রুয়ারি আমাদের প্রতি বছর যে 21শে ফেব্রুয়ারি যে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে পালন করে থাকি, এটা মূলত আমাদের স্বীকৃতি দেয় ইউনেস্কো। আমাদের কে স্বীকৃতি দেয়? আমাদের এটা যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এটা স্বীকৃতি দেয় হলো ইউনেস্কো। কত সালে? 1999 সালে
17 নভেম্বর। অর্থাৎ আমাদের যে বাংলা ভাষা আছে, আমাদের যে বাংলা ভাষা যে 21শে ফেব্রুয়ারি যে আন্তর্জাতিক মাতৃভাষা, এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটা যে আমরা পালন করে থাকি, এই আন্তর্জাতিক মাতৃভাষা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায় কত সালে? 1999 সালের 17 নভেম্বর। এটা কে দেয়? ইউনেস্কো। এটা কিন্তু প্রতি বছর আমাদের সাধারণ জ্ঞান হিসেবেও, আমাদের যে সাধারণ জ্ঞান আছে, সাধারণ জ্ঞান অংশ হিসেবেও এই এমসিকিউটা হয়ে থাকে। সুতরাং আমরা এটা মনে রাখবো যে কি ইউনেস্কো 21 ফেব্রুয়ারিকে 1999 সালের 17 নভেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেয়। তো এই ভাষা, আমাদের যে বাংলা ভাষা আছে, বাংলা ভাষার দুইটা রূপ আছে। সেটা হচ্ছে একটা মৌখিক রূপ আর একটা হচ্ছে লৌকিক রূপ। আমরা যদি একটু লিখি যে রূপ, বাংলা ভাষার রূপ। বাংলা ভাষার রূপ কি কি? মৌখিক আর একটা হচ্ছে লৌকিক। এই যে আমাদের বাংলা ভাষার রূপ মৌখিক এবং লৌকিক, এই অংশ থেকে আমাদের যে লৌকিক রূপ, লৌকিক রূপ থেকে আমাদের কি, আমাদের যে লৌকিক রূপটা আছে, এখান থেকে মূলত আমাদের যে সাধু রীতি এবং চলিত রীতি, অর্থাৎ আমাদের সাধু ভাষা বা চলিত ভাষা বলে থাকি, এটা মূলত আসে লৌকিক রীতি থেকে। তো এই লৌকিক রীতি থেকে আমি যদি বলি, এখান থেকে যে পার্থক্যটা আছে আমাদের যে চলিত ভাষা এবং সাধু ভাষার যে পার্থক্যটা, এটা আমরা দুইটা পার্থক্য দেখব, যেটা মূলত খুবই গুরুত্বপূর্ণ। আমি যদি বলি সাধু ভাষা, সাধু ভাষা আর একটা হচ্ছে কি চলিত ভাষা। সাধু ভাষা কি? এটা হচ্ছে অপরিবর্তনশীল, আর চলিত ভাষা এটা কি? চলিত ভাষা হচ্ছে পরিবর্তনশীল। আর এই যে সাধু ভাষা আমি বললাম, সাধু ভাষা হচ্ছে অপরিবর্তনশীল আর হচ্ছে চলিত ভাষা পরিবর্তনশীল। আর একটা হচ্ছে সাধু ভাষা মূলত তৎসম শব্দবহুল, শব্দবহুল। আর চলিত ভাষা হচ্ছে তদ্ভব শব্দবহুল। তো কি এখানে দেখো, আমি যদি বলি এখানে খুবই গুরুত্বপূর্ণ দুটি পার্থক্য আমরা লক্ষ্য করতেছি। সেটা হচ্ছে সাধু ভাষা এবং চলিত ভাষার ক্ষেত্রে সাধু ভাষা কি হয়? অপরিবর্তনশীল, অর্থাৎ যে ভাষা আমরা সাধু ভাষা যা আছে তাই। আর চলিত ভাষা কি? এটা পরিবর্তনশীল। এই যে আমরা বললাম যে ভাষা পরিবর্তনশীল, স্থান কাল পরিবেশ ভেদে পরিবর্তন হয়ে থাকে, আমরা যে আগের অংশে দেখলাম। ঠিক চলিত ভাষাটা হচ্ছে সেই পরিবর্তনশীল। আর সাধু ভাষাটা হচ্ছে তৎসম। তৎসম জিনিসটা কি? সংস্কৃত। আমরা জানি তৎসম শব্দ তৎসম শব্দের যে অংশগুলো, এটা মূলত আসে সাধু ভাষাতে। আর তদ্ভব, যেটাকে খাঁটি বাংলা শব্দ বলা হয়, আমরা দেখবো চলিত ভাষা, অর্থাৎ চলিত ভাষায় তদ্ভব শব্দগুলো ব্যবহার করা হয়ে থাকে। এখন আমরা আমাদের যে এই বাংলা ভাষা আছে, বাংলা ভাষায় অনেকগুলো ভাষার সমন্বয়ে, অর্থাৎ অনেকগুলো ভাষা থেকে আমাদের এই বাংলা ভাষা আমরা পেয়ে থাকি। তো আমরা যদি একটু দেখি যে কি কি আছে, আমরা যদি একটু লিখার চেষ্টা করি। এক, তৎসম শব্দ। দুই, তদ্ভব শব্দ। তিন, দেশি শব্দ। চার হচ্ছে বিদেশি শব্দ। আমরা একটু লক্ষ্য করি আমাদের যে বাংলা ভাষা, অর্থাৎ আমরা বাংলা ভাষায় যে শব্দগুলো পেয়েছি, এগুলো মূলত আমাদের তৎসম, তদ্ভব, কিছু দেশি শব্দ, আমাদের নিজস্ব কিছু দেশি শব্দ এবং কিছু বিদেশি শব্দ থেকে আমরা পেয়ে থাকি। তো আমরা একটু দেখি যে তৎসম শব্দ কোনগুলো। তৎসম মূলত আমরা আগেই বলছি যে তৎসম হচ্ছে সংস্কৃত। আমরা যদি একটু উদাহরণগুলো দেখি, উদাহরণগুলো অনেকবার আমাদের নার্সিং পরীক্ষা আমরা যদি প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করি, দেখবো যে তৎসম শব্দগুলো তৎসম, তদ্ভব, দেশি কোনটা দেশি শব্দ, নিচের কোনটি বিদেশি শব্দ, নিচের কোনটি তদ্ভব, এরকম করে অনেক কোশ্চেন আছে। তো আমরা যদি তৎসম শব্দের একটু উদাহরণগুলো লেখার চেষ্টা করি। চন্দ্র, মনুষ্য, হস্ত। আমরা কি দেখলাম? আমরা এখানে তিনটা উদাহরণ লিখছি যে কি
তৎসম শব্দ হচ্ছে চন্দ্র, মনুষ্য, হস্ত। এটা মূলত আরো আছে, আমরা মোটামুটি আমরা একটা আমাদের শব্দের একটা পিডিএফ আছে, এটা তোমাদেরকে দিয়ে দিব। ওখানে মোটামুটি শব্দের সবকিছু পাবা। তো এখানে মোটামুটি আমরা একটু জাস্ট বোঝার জন্য তো তৎসম শব্দ কি আছে, চন্দ্র, মনুষ্য, হস্ত। তো আমরা তদ্ভব শব্দ, তদ্ভব শব্দ দেখা একটু একটু বোঝার চেষ্টা করো। আমরা যদি একটু দেখি, মনে রাখার কোনো ব্যাপারই নেই। দেখো, তৎসম শব্দ হচ্ছে চন্দ্র। তদ্ভব শব্দ কি হবে? আমরা স্বাভাবিকভাবে কি বলি? চন্দ্র। চন্দ্র কখনোই বলি না, আর কি বলি? চাঁদ। আমরা স্বাভাবিক অর্থে, অর্থাৎ একটা জিনিস ভিতর থেকে চিন্তা করো যে চন্দ্রকে আমরা স্বাভাবিকভাবে চাঁদ বলি। মনুষ্যকে কি বলি? মনুষ্যত্ব। তারপরে আমরা হস্তকে কি বলে দেখি? হাত। অর্থাৎ আমরা যদি একটু লক্ষ্য করি, তৎসম শব্দগুলো যদি একবার মনে রাখতে পারি, দেন ওইটাকে আমি যদি রিপিটেড করে, অর্থাৎ আমাদের বোধগম্য হিসাবে যদি আমি প্রকাশ করি, এটাই হচ্ছে তদ্ভব শব্দ। আমি যদি তার উদাহরণটা লিখে ফেলি, চন্দ্র কি? চন্দ্র হচ্ছে চাঁদ। চন্দ্র, চন্দ্র কি? চন্দ্র হলো চাঁদ। মনুষ্য, মনুষ্য জিনিসটা হচ্ছে সরি, আমি মনে হয় মনুষ্যত্ব বলে ফেলছিলাম। মনুষ্য হচ্ছে কি? মানুষ। ঠিক আছে, মনুষ্য কি হলো? মানুষ। তাহলে হস্ত থেকে আমরা কি পাবো? হাত। সো এরকম করে যদি আমরা যদি পড়ার চেষ্টা করি, আমার মনে হয় না আমরা ভুলে যাব। সুতরাং তৎসম শব্দগুলো যদি আমরা এভাবে আহ চন্দ্র, মনুষ্য, হস্ত, নক্ষত্র, অথবা এরকম চমৎকার, চমৎকার থেকে চামার, এরকম মোটামুটি যে শব্দগুলো আছে, আমরা যদি তৎসম শব্দগুলোকে যদি আমরা রিপিটেড করে আমাদের বোধগম্য ভাষায় নিয়ে আসি, সেগুলো হলো তদ্ভব শব্দ। আর এই তদ্ভব শব্দ সবচেয়ে আরেকটা জিনিস মনে রাখো, সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা কি? তদ্ভব শব্দকে বলা হয় খাঁটি বাংলা শব্দ। কি বলা হয়? খাঁটি বাংলা শব্দ। এটা খুবই গুরুত্বপূর্ণ, আমি একটু লিখে ফেলি। তদ্ভব শব্দকে কি বলা হয়? এটাকে বলা হয় তদ্ভব। তদ্ভবকে বলা হয় খাঁটি বাংলা শব্দ। খাঁটি বাংলা শব্দ, সরি। খাঁটি বাংলা শব্দ। আচ্ছা, একটু দেখো যে কি বললাম? তদ্ভব শব্দ। তদ্ভব শব্দকে কি বলা হয়? তদ্ভব শব্দকে বলা হয় খাঁটি বাংলা শব্দ। এখন আসি 3 নম্বরে, কি আছে? দেশি শব্দ। অর্থাৎ আমরা আমাদের নিজস্ব যে দেশি শব্দগুলো আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের এডমিশনে। এখন যে কোনো এডমিশনে এটা আহ, মানে আমরা পাবোই। যদি আমরা এমসিকিউ গুলো লক্ষ্য করি, দেশি শব্দগুলো যে উদাহরণগুলো আছে, আমরা যে কয়টা উদাহরণ আছে চেষ্টা করব সবগুলো মুখস্থ রাখার। তা আমি কয়েকটা উদাহরণ লেখার চেষ্টা করি। দেশি শব্দ, দেশি শব্দ হচ্ছে কুলা, ডাব, ঢেকি। তো আমি কি লিখলাম? কোলা, ডাব, ঢেকি, এরকম আরো আরো আছে। আমরা যখন আমাদের পিডিএফটা লক্ষ্য করবো, ওখান থেকে মোটামুটি আমরা পড়তে পারবো। দেশি শব্দ কি পাইলাম? কোলা, ডাব, ঢেকি। তারপর আমরা বিদেশি শব্দ। এই বিদেশি শব্দের ভিতরে আবার কিছু শব্দ আছে। বিদেশি শব্দ বলতে কি? আমরা বিদেশি শব্দ বলতে বলছি সেটা হইতে পারে, সেটা ফার্সি শব্দ, সেটা হইতে পারে ফরাসি শব্দ, সেটা হইতে পারে আরবি শব্দ, সেটা হইতে পারে জাপানি শব্দ, সেটা হইতে পারে পর্তুগিজ। এরকম অনেক, আমরা যে এই যে এর আগে আমরা পড়ে আসলাম 35-এর অধিক শব্দ আছে। তাহলে বিদেশি শব্দ 35, আমাদের একটা বাদ দিয়ে বাকি যে শব্দ আছে সবই বিদেশি শব্দ। সো আমরা কোন শব্দগুলো পড়বো, আমাদের এটা জানতে হবে যে আমরা কোন শব্দগুলো আমরা পড়বো, কোন শব্দগুলো থেকে আমাদের পরীক্ষায় আসতেছে। আমি যদি একটু লিখে দিই, তোমরা একটু দেখো আমরা কোন কোন বিদেশি শব্দগুলো পড়বো। আমি যদি একটু লিখি, বিদেশি শব্দ, বিদেশি শব্দ, বিদেশি শব্দ আমরা এখান থেকে পড়বো আরবি 2, ফার্সি 3, পর্তুগিজ 4, জাপানিজ 5, চীনা 6, বার্মিজ বা মায়ানমার যেটা বলে আর কি। তো আমরা একটু দেখি বিদেশি শব্দ। বিদেশি শব্দে কি কি আমি লিখছি দেখো, একটু দেখো। আরবি, ফার্সি, পর্তুগিজ, জাপানিজ, চীনা, বার্মিজ। আরো একটা দুইটা মেবি আমি, আচ্ছা ঠিক আছে, মোটামুটি এই যা আছে মোটামুটি আমি যে 6টা দিছি, মোটামুটি আমরা আমাদের আমাদের পরীক্ষায়, আমাদের এডমিশন পরীক্ষায় যদি এই বিদেশি শব্দ থেকে কোনো শব্দ আসে, মোটামুটি এখান থেকে আসবে। তো আরবি শব্দ তো আমরা জানি। আরবি শব্দ যদি আমি একটু লক্ষ্য করি, আরবি আর ফার্সি, এর আগে তৎসম এবং তদ্ভব
তৎসম তদ্ভবর একটা জিনিস দেখাইছিলাম যে আমি যদি তৎসম শব্দগুলো পড়তে পারি তাহলে আমি সহজে তদ্ভব পড়তে পারি। ঠিক অনুরূপ আরবি শব্দ কিছু আছে, যেমন আমি যদি বলি আরবি হচ্ছে আল্লাহ, আরবি কি আল্লাহ, আরবি হচ্ছে জান্নাত, জাহান্নাম। তো দেখো আরবি শব্দ কি, আরবি শব্দ আমি লিখছি আল্লাহ, জান্নাত, জাহান্নাম, আরো অনেক শব্দ আছে। তো ফার্সি শব্দটা কি? আল্লাহকে আমরা কি বলি? আমরা গ্রামের ভাষায় বা অনেকেই দেখবা যে বলে যে খোদা, তাহলে ফার্সি শব্দটা আমি বলতে পারি যে খোদা। ঠিক অনুরূপ জান্নাতকে কি বলে? জান্নাতকে আমাদের এলাকায় বা আমাদের আঞ্চলিক ভাষায় অনেকে অনেক জায়গায় কি বলে? জান্নাতকে কি বলে? বেহেশত। ঠিক আছে, এই বেহেশত শব্দটা কিন্তু আবার হচ্ছে ফার্সি, বেহেশত। ঠিক অনুরূপ জাহান্নাম, জাহান্নামকে কি বলে? জাহান্নামকে আমাদের গ্রামে মোটামুটি আমাদের আঞ্চলিক ভাষায় বলে থাকে দোজক। তো দোজকটাও কিন্তু আমাদের দোজক, দোজক। ঠিক আছে, দোজকটাও কিন্তু ফার্সি শব্দ। ঠিক অনুরূপ আরো আছে, আমরা যদি এখানে কি বলতে পারি ফার্সি শব্দে নামাজ, তারপরে আমি যদি ফার্সি শব্দে বলি কি বলি ফেরেশতা, অর্থাৎ ইসলামিক যে শব্দগুলো, ইসলামিক যে শব্দগুলো আমরা মোটামুটি প্রতিনিয়ত ব্যবহার করে থাকি, এই শব্দগুলো কিন্তু আরবি এবং ফার্সিতে আমরা পেয়ে থাকি। তো তারপরে আছে কি, আমি যদি নিচে আসি এখন, বার্মিজ, যেটাকে আমি বললাম মায়ানমার, এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা কারণ। আমাদের কিন্তু বিএসসি অথবা ডিপ্লোমা, ডিপ্লোমাও হয়তো বা দুইটা বছর রিপিটেড কোশ্চেনে বার্মিজ মায়ানমারের যে শব্দ নিচের কোনটি বার্মিজ শব্দ, এই কোশ্চেনটা আসছে। বিএসসিও নিচের কোনটি বার্মিজ বা নিচের কোনটি মায়ানমার শব্দ, এই শব্দ এই কোশ্চেনটা আসছে। তো আমি বার্মিজ শব্দটা কি, খুবই ইম্পর্টেন্ট, লুঙ্গি, লুঙ্গি। আচ্ছা আমি একটু পরিষ্কার করে লিখি, লুঙ্গি, লুঙ্গি, ফুঙ্গি। ঠিক আছে, তো আমরা মূলত মনে রাখবো কি লুঙ্গি। আমরা একটু দেখি আমাদের যে ইউজ করে আমরা কি বলি লুঙ্গি, বার্মিজ যেটা আছে কি লুঙ্গি, আমরা লুঙ্গি শব্দটা মনে রাখবো, তাহলে ইনশাআল্লাহ হবে। আর এদিকে আছে কি চীনা, চীনা দিয়ে খুবই ইন্টারেস্টিং দেখো একটা জিনিস, চীনা, চীনা চ, চ দিয়ে আমরা কি মনে রাখবো, চ, চ দিয়ে চা, চিনি। ঠিক আছে, চা চিনি, এই যে দুটো শব্দ আছে, অর্থাৎ আমরা চীনাতে চ, চীনাতে চ, এই চ দিয়ে আমরা মনে রাখবো চা চিনি। ঠিক আছে, এখন থাকলো কি পর্তুগিজ এবং জাপানিজ। দেখো পর্তুগিজ শব্দ কোনগুলো? পর্তুগিজে তুমি মনে রাখবে সবসময়, পর্তুগিজে আনারস, আনারস, আলপিন, সরি আলপিন, আলমারি, এই যদি এই তিনটা শব্দ, আমি যদি এই তিনটা শব্দ ইনশাআল্লাহ মনে রাখতে পারি, দেখো এখানে একটা মজার বিষয়, পর্তুগিজ শব্দে সবকিছু আমি যে তিনটা শব্দ লিখছি, তিনটা শব্দে কিন্তু সরাই আদি, আনারস, আলপিন, আলমারি। সো পর্তুগিজ শব্দ আমরা মনে রাখা সহজ হয়ে গেল। এখন থাকো জাপানিজ শব্দ, জাপানি শব্দটা যদি আমি, জাপানিজ শব্দ এখানে ঠিক একটা মজার জিনিস আছে, দেখো তোমরা দেখো, এই যে বার্মিসে আমাদের খুবই পরিচিত, এটা যেমন আসে লুঙ্গি, ঠিক জাপানিজদের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ আছে, সেটা হলো কি রিক্সা, কি রিক্সা, রিক্সা, এই শব্দটা, এই শব্দটা অনেকবার অনেকবার আসছে। তো আমরা মোটামুটি এই যে অংশটা আমি যদি একটু আরেকবার দেখাই বলি যে কি, জাপানিজ হচ্ছে রিক্সা, পর্তুগিজ কিভাবে মনে রাখবো, সরায়া, সরায়া যে আলপিন, আলমারি, আর একটা হচ্ছে আলপিন, আলমারি, আর একটা হচ্ছে আনারস। আর থাকলো কি চীনা, চীনার চ, চ দিয়ে চা, চিনি। ঠিক আছে, এটা হলো চীনা শব্দ। বার্মিসের সবসময় মনে রাখবো একটা হচ্ছে লুঙ্গি, ফুঙ্গি। আর এদিকে যে আরবি ফার্সি শব্দগুলো আছে, এছাড়াও আরবি ফার্সি যে শব্দগুলো আছে, এখানে আল্লাহ আমি কয়েকটা লিখছি, দুইটা তিনটা লিখছি, আরো অনেকগুলো শব্দ আছে, এগুলো আমরা দেখবো। আমাদের যে শীটটা দেওয়া আছে, বিদেশি শব্দ একটা শীট দেওয়া আছে, তোমাদের পিডিএফ আকারে দেওয়া হবে, এখানে সবগুলো লেখা আছে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট গুলা। এগুলো যদি আমরা পড়তে পারি ইনশাল্লাহ এখান থেকে যে যে এমসিকিউ আসুক আমরা পারবো। তো আজকে এ পর্যন্তই, তোমাদের সকলকে ধন্যবাদ। তোমরা ইনশাল্লাহ এটার পিডিএফ পড়ে ফেলতে পারলে ইনশাল্লাহ ভাষার যে প্রাসঙ্গিক যে এমসিকিউ গুলো আসে, আমি আশাবাদী তোমরা পারবে। আসসালামু আলাইকুম।